মার্চে রেমিটেন্স ছাড়িয়েছে $300 কোটি, একক মাস হিসেবে দেশের সর্বোচ্চ প্রবাসী আয়। ঈদ ঘিরে প্রায় 1.5 লাখ কোটি টাকার লেনদেন, বাড়তি ভোক্তা ব্যয় ইতিবাচক প্রভাব রাখছে জিডিপিতে। গ্রামীণ ঈদ আনন্দ উদযাপনে নানা জায়গায় বসেছে মেলা, ঘরোয়াভাবে পালনের পাশাপাশি নানা আয়োজন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছি আমি হরি সাহা। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। পরিবার ও স্বজনদের ঈদ আনন্দ আরও বাড়িয়ে তুলেছে প্রবাসীদের রেমিটেন্স। মার্চ মাসেই রেমিটেন্স ছাড়িয়েছে $300 কোটি। দেশের ইতিহাসে একক মাস হিসেবে সর্বোচ্চ প্রবাসী আয়। বাংলাদেশ ব্যাংক বলছে, রেমিটেন্স বা প্রবাসী আয় বাড়ার কারণে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন $2,544 কোটি বেশি। দেশের অনেক পরিবারে ঈদ উৎসবের আনন্দ আরও বাড়িয়েছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। শিশু থেকে বৃদ্ধ অনেকেই স্বজনের পাঠানো অর্থে কিনেছেন ঈদ পোশাক, ঈদে পছন্দের খাবার। বরাবরই ঈদের মাসে বাড়ে প্রবাসী আয়, তবে এবার প্রবাসী আয়ে আগের সব রেকর্ড ভেঙেছে। বিদেশ থেকে তারা তো অনেক কষ্ট করে টাকাটা পাঠায়, তো তাদের টাকা দিয়ে ঈদ করতে তো ভালো লাগে, কিন্তু মিস তো করি। ঈদের দিন তারা কিন্তু আমাদেরকে প্রচন্ড রকম মিস করে, আমরা তাদেরকে মিস করি, কিন্তু তারা যে টাকা পাঠায় সেই টাকাটাই আমরা মূলত আনন্দ ফুর্তি করছি। ওদের অর্থ দিয়ে আমরা আনন্দ করি, কিন্তু ওদের ভবিষ্যৎ, ওদের দিনটা কিভাবে যাচ্ছে এটা আমরা কখনো ফিল করি কি? প্রবাসীরা এভাবেই কষ্ট করে টাকা আর্ন করে, কিন্তু ঈদের আনন্দটা আত্মীয় স্বজনের সাথে ভাগ করতে পারে না। 1 কোটির বেশি মানুষ প্রবাসে কাজ করেন। এবার রমজানের শুরু থেকেই তারা বাড়তি অর্থ পাঠাতে থাকেন। মার্চের প্রথম 26 দিনে বৈধ পথে $294 কোটি $50 লাখ সমপরিমাণ টাকা পাঠিয়েছে প্রবাসীরা, দিনে $11 কোটি বেশি। আগের বছরের মার্চের চেয়ে প্রবাসী আয় 82% বেশি। যারা রেমিটেন্স যোদ্ধা তারা অনেকটা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে অধিক মাত্রায় পাঠাচ্ছে ব্যাংকিং চ্যানেলে। আগেও হয়তো টাকাটা আসতো, আগে যে ইনফর্মাল চ্যানেলেও আসতো, সেগুলিকে এখন ফর্মালাইজ করে তারা নিজেরাই রেট যাই হোক ফর্মাল চ্যানেল দিয়ে পাঠানোর চেষ্টা করছে। বিশ্লেষকরা বলছেন, ছাত্র জনতার অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের নানা পদক্ষেপে দেশের প্রতি আস্থা বেড়েছে প্রবাসীদের। একদিকে তো রোজার ঈদকে সামনে রেখে সবাই একটু বাড়তি টাকা তার আত্মীয় স্বজন পরিজন সবার কাছে টাকা পাঠানোর একটা প্রবণতা আছে। আরেকটা হলো, যেটা আমি বলেছি, অনেক সময় আমরা দেখেছি প্রচুর ইলিগেল ট্রানজ্যাকশন হতো। এই যে হুন্ডি বিজনেস থেকে আরম্ভ করে যারা করাপ্ট লোকের একটা দৌরাত্ম্য ছিল, সেইটার কিন্তু এখন দৌরাত্ম্যটা কিন্তু কমছে। প্রবাসী আয়ের এই ধারা অব্যাহত থাকলে বৈদেশিক মুদ্রার সংকট মোকাবেলা করা আরও সহজ হবে বলেও মত বিশ্লেষকদের। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রেমিটেন্স নিয়ে আরও বিস্তারিত আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী শফিউল আলম সুজন। সুজন, আমরা জানি যে আপনি নিয়মিত ব্যাংক খাত এবং বৈদেশিক মুদ্রা বাজার বিষয়গুলো পর্যবেক্ষণ করেন, নিয়মিত ফলো করেন। এইবারের ঈদে এই যে 82% রেমিটেন্সের যে প্রবাহ বাড়লো আগামী গত বছরের একই সময়ের তুলনায়, মূল কারণগুলো আসলে কি কি ছিল? মূল কারণ যদি আমরা প্রথমেই দেখতে চাই, প্রথমত এই মাসের কারণটা আমি একটু ব্যাখ্যা করি। প্রথম দিকে এই মাস আপনি জানেন যে রমজান মাসে কিন্তু সবসময় হচ্ছে প্রবাসীরা বেশি অর্থ পাঠিয়ে থাকে। এই অর্থের পরিমাণটা কিন্তু অনেক সময় 250-260, কিন্তু এবার প্রায় $300 কোটি ছাড়িয়েছে। এবং এই যে ছাড়ার পিছনে মূল কারণ যেটা হচ্ছে যে প্রথমত হচ্ছে রমজান মাস এটা কাজ করছে। আপনি জানেন যে বাংলাদেশে প্রায় 1 কোটিরও বেশি শ্রমিক তারা কিন্তু আসলে বিদেশে কাজ করে। সেই শ্রমিকরা কিন্তু নিয়মিত হচ্ছে অর্থ পাঠায়, কিন্তু এই রমজান উপলক্ষে তাদের যে অর্থের প্রবণতা আছে, আপনি জানেন যে এই অর্থ দিয়েই কিন্তু বাংলাদেশের যারা হচ্ছে প্রবাসী আয়ের সাথে সম্পৃক্ত তাদের কিন্তু পরিবারগুলো আছে, স্বজনগুলো আছে, এই স্বজনরা কিন্তু এই আয়ের ওপর
অনেকাংশে নির্ভরশীল বা পুরোপুরি নির্ভরশীল, এবং তাদের আয় দিয়েই এই অর্থ দিয়েই কিন্তু আসলে তারা পরিবার চলে, শপিং করে। এই যে ঈদকে কেন্দ্র করে সারা বছর যেমন রেমিটেন্সে আসে, সেই রেমিটেন্সের প্রবাহটা কিন্তু রমজান মাসে অনেকখানি বেড়ে যায়। এর পিছনে অনেকগুলো কারণ আছে। প্রথমত হচ্ছে যে রমজান এই ঈদকে কেন্দ্র করে, তারপরে জানেন যে ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছে, অভ্যুত্থানের পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি আসলে রেমিটেন্সের প্রবাহ যেটা, সেটা কিন্তু আস্তে আস্তে কিন্তু বেড়েছে। যে লাস্ট ডিসেম্বরে কিন্তু ওইটা 296 ছিল, সে তারপর থেকে কিন্তু আস্তে আস্তে বেড়েছে, এবং বাড়ার প্রবণতা মাঝখানে একটু কমেছিল ডিসেম্বরের পর, তারপরে কিন্তু আবার হচ্ছে সেই রমজান আসে, এই রমজানে কিন্তু বেড়েছে। এবং আরেকটা হচ্ছে যে এই রমজানকে পাশাপাশি হচ্ছে আরেকটা জিনিস আপনি উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে যে মানুষের কিন্তু যে একটা দেশের প্রতি আস্থা বলেন বা সরকারের প্রতি আস্থা বলেন, সেই আস্থার জায়গা থেকেও কিন্তু অনেক প্রবাসীরা কিন্তু রেমিটেন্স পাঠিয়েছে। এর আগে আপনি জানেন যে সরকার ছিল, সেই সরকার গত 15 থেকে 16 বছর তাদেরকে সময় কিন্তু অনেক প্রবাসী কিন্তু আসলে দেশে অর্থ কথা বলছিলেন, প্রবাসীদের আস্থা বাড়াতে সরকার বেশ কিছু উদ্যোগ নিয়েছে। সেই উদ্যোগগুলোর মধ্যে আসলে কি কি রয়েছে যদি আপনি আমাদেরকে বলেন। আমরা দেখতে পেয়েছি বিমানবন্দরে কিছু বাড়তি সেবা প্রবাসীদের জন্য ডেডিকেটেড করা হয়েছে, পাশাপাশি বিমানের ভাড়া নিয়েও কিন্তু বেশ কিছু উদ্যোগ এসেছে। কি জানেন এই বিষয়গুলো নিয়ে? বিমানবন্দরে যে সেবাগুলো আছে, সেবাগুলোর যদি প্রথমেই যদি বলি যে আপনি বিমানবন্দরে যাওয়ার ক্ষেত্রে যদি যান, প্রবাসীদের জন্য কিন্তু আলাদা একটা স্পেশাল লাউঞ্জ তৈরি করা হয়েছে। সেই লাউঞ্জগুলোতে কিন্তু প্রবাসীরা স্বল্প মূল্যে বা কম মূল্যে তাদের যে প্রয়োজনীয় খাবার বলেন, সেই খাবার খেতে পারবে, এবং একই সাথে কিন্তু আসলে তারা ওইখানে প্লেনে ওঠার আগে কিন্তু বিশ্রাম নিতে পারবে। যে জিনিসটা কিন্তু এর আগে কখনোই ছিল না। আপনারা জানেন যে লাউঞ্জ যে ব্যবস্থা, সেটা কিন্তু আসলে সবসময় একটা শ্রেণীর জন্য আমরা বলে থাকি, বা একটা শ্রেণী আসলে বিশেষ ওইখানে আসলে সুবিধাগুলো নিত, সেখানে প্রবাসীদের জন্য কিন্তু কোনো রকম সুবিধা ছিল না। আপনারা জানেন যে এই যে রেমিটেন্স যারা পাঠায়, যে প্রবাসীরা, সেই প্রবাসীরা দেশে আসার সময় অনেক ধরনের বিড়ম্বনার শিকার হয়। সেই বিড়ম্বনাগুলো কিন্তু তাদের থেকে অনেক অংশেই কমে গেছে। এবং আরেকটি ব্যাপার হচ্ছে যে এই যারা প্রবাসী, তারা প্রবাসী যখন যাওয়া আসা করে, যাওয়া আসার ক্ষেত্রে যে খাবার খায়, খাবার বিমানবন্দরে আপনি জানেন যে একটু এক্সপেন্সিভ খাবার বা একটু ব্যয়বহুল খাবার, সেই খাবারগুলো কিন্তু কমে আসছে। আরেকটি ব্যাপার হচ্ছে যে এই যে প্রবাসীরা বিশেষ করে মধ্যপ্রাচ্য এবং সৌদি আরবে যেসব প্লেনগুলো চলতো, সেই শর্ট প্লেনগুলোতে কিন্তু 60 থেকে 70% বলা হচ্ছে যে ভাড়া কমে গেছে। বিশেষ করে হচ্ছে যারা মধ্যপ্রাচ্যে সৌদি আরব যায় কিংবা হচ্ছে দুবাইতে এখন যাচ্ছে, সেই প্রবাসীরা কিন্তু খুব অল্প মূল্যে, আপনি চিন্তা করতে পারবেন যদি কথার কথা একটা টিকিটের যা দাম যদি 100 টাকা হয়, সেই টিকিটের দাম এখন 60 থেকে 70 টাকা হয়ে গেছে। মানে অ্যাভারেজে 60 থেকে 70% হচ্ছে দেখা যায় কি দামের যে পরিবর্তন হয়েছে। যে সিন্ডিকেট ছিল বিমানের টিকিট বুকিং নিয়ে, সেই সিন্ডিকেটটা শেষ পর্যন্ত ভাঙা গেছে এই সরকারের বিশেষ উদ্যোগে। আরেকটা অভিযোগ প্রবাসীদের থাকে যে অভিবাসনে যে খরচটা, সেইটা কমানোর ক্ষেত্রে সরকারের প্রতিশ্রুতি কি ধরনের উদ্যোগ নিচ্ছে বলে আপনি জানেন? আর এই যে হুন্ডির প্রবণতা কমেছে কিনা, বৈধ পথে রেমিটেন্স পাঠানোর যে প্রবণতা আমরা দেখতে পাচ্ছি, সেখানে হুন্ডির প্রবণতা রোধ করা গেছে কিনা? হুন্ডির প্রবণতাটা কিন্তু আসলে অনেক ক্ষেত্রে কমানো গেছে, যদিও আসলে এই হুন্ডির প্রবণতাটা কিন্তু যদি বলি যে আমি অনেক প্রবাসীর সাথে কথা বলেছি, তারা কিন্তু বলেছে যে এবং যে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তারা কিন্তু একটা সময় কিন্তু যারা অবৈধ চ্যানেলে বিভিন্ন ওয়েতে হুন্ডি করতো, সেই প্রবাসীরাই এখন কিন্তু আসলে বৈধ চ্যানেলে হচ্ছে তারা হচ্ছে ডলার পাঠাচ্ছে বা রেমিটেন্স পাঠাচ্ছে বা অর্থ পাঠাচ্ছে, যেটাই আমরা বলি। তাই এই কারণগুলো কিন্তু আসলে খুব নিখুঁতভাবে যদি আপনি দেখেন যে প্রবাসীদের একটা মানসিকতার পরিবর্তন হয়েছে, এবং মানসিকতার পরিবর্তনের জন্য আস্থাশীলতা বলেন, একই সাথে ডলারের যে রেট এবং হুন্ডি রেটের যে একটা গ্যাপ, যেই গ্যাপটা কিন্তু অনেকখানি কমে এসেছে। একই সাথে কিন্তু রিজার্ভের যে পরিমাণ, সেই রিজার্ভের পরিমাণও বাড়ছে। এই যে রিজার্ভের পরিমাণ বাড়া রেমিটেন্স পাঠানোর কারণে, এটা কিন্তু দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে সামনে যেটা বলে বুস্টিং অর্থনীতি, সেই বুস্টিং অর্থনীতি যে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, সেই ক্ষেত্রে অনেকখানি ভূমিকা রাখবে। সর্বোপরি প্রবাসীরা যে অর্থ পাঠিয়েছে, অর্থের মাধ্যমে হচ্ছে বাংলাদেশের আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ঈদ উদযাপনে পোশাক থেকে জুয়েলারি সব দোকানে ছিল ক্রেতাদের ভিড়।
দোকান মালিক সমিতি বলছে সারা বছরের বেচাকেনার বড় একটা অংশই আসে ঈদের মাসে। এবার আনুমানিক লেনদেন হয়েছে প্রায় 1.5 লাখ কোটি টাকা। অর্থনীতিবিদরা বলছেন ঈদ ঘিরে বাড়তি ভোক্তা ব্যয় জিডিপিতে ইতিবাচক প্রভাব রাখছে। নতুন পোশাক উৎসব আয়োজনের অন্যতম অনুষঙ্গ। ঈদ উল ফিতর উপলক্ষে অভিজাত শপিং মল থেকে শুরু করে ফুটপাতের দোকান সব জায়গায় ছিল ক্রেতার ভিড়। রমজান মাসের লেনদেনে ইফতার, ঈদের খাদ্যপণ্য, জাকাত ফিতরার পাশাপাশি যুক্ত হয় প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের কর্মীদের বোনাস। কেনাকাটায় থাকে পোশাকের পাশাপাশি জুয়েলারি, ইলেকট্রনিক্স পণ্য, আসবাবপত্র সহ নানা পণ্য। এছাড়াও থাকে পর্যটন, বিনোদন, যাতায়াতের খরচও। সব মিলিয়ে এবার ঈদে আনুমানিক প্রায় 1.5 লাখ কোটি টাকা লেনদেন হয়েছে। খাদ্যের অন্তত ফুডের দামটা নিয়ন্ত্রণে ছিল এবং এই কারণে নিম্ন মধ্যবিত্ত কিন্তু এটাতে সন্তুষ্ট। এবং আমরা যারা এই ফুডের ব্যবসাটা আমাদের যে দোকান তারা করে তারাও ভালো গেছে এবং তারা এটাতে সন্তুষ্ট। সবচেয়ে বেশি পোশাকে বিক্রিটাই হচ্ছে। আমার যদি ধারণা ভুল না হয়ে থাকে প্রায় 20% কিন্তু বেচা বিক্রি, গাড়ির ইয়ারলি বেচা বিক্রিটা ঈদে হয়। ঈদে অতিরিক্ত খরচের পাশাপাশি প্রবাসীরাও পরিবারের জন্য পাঠান বাড়তি অর্থ। জাকাতের অর্থের বড় অংশ যায় গ্রামে। লেনদেনের ইতিবাচক প্রভাব পড়ে অর্থনীতিতেও। ঈদ তো যেহেতু একটা স্পেশাল সার্কামস্টেন্সেস, এটাকে ঘিরে মানুষের একটা বাজেট থাকে, তার একটা অতিরিক্ত চাহিদা থাকে। আবার যারা প্রডিউসার আছে তারা চাহিদাকে সামনে রেখে তারা অনেক অতিরিক্ত পণ্য উৎপাদন করে থাকে। আমরা আশা করব যাতে সারা বছর ব্যাপী মানে এই যে অর্থনীতির বিষয়টা, এটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস, যাতে সারা বছর ব্যাপী আমাদের এসএমইগুলো তাদের যে পণ্যের সরবরাহ করতে পারে, একটা বাজার থাকে। পর্যবেক্ষকরা বলছেন উৎসবের কেনাকাটায় দেশীয় পণ্যকে প্রাধান্য দিলে কর্মসংস্থান ও অর্থনীতিতে মেলে সর্বোচ্চ সুফল। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্যান্ড পার্টির বাজনা, ঘোড়ার গাড়ি আর হাজারো মানুষের আনন্দ মিছিল রাজধানীর আগারগাঁও থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে। ঈদের আনন্দ উদযাপনে প্রথমবারের মতো আনন্দ মিছিলের আয়োজন করল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আনন্দ মিছিলে ছিল মুঘল আমলের ইতিহাস সহ নানা ঐতিহ্যের নিদর্শন। ঈদ উদযাপন এখন থেকে আরও আনন্দময় হবে বলেন স্থানীয় সরকার উপদেষ্টা। ঢাকার ঈদ উদযাপনে এমন বিপুল আয়োজন কখনো দেখা যায়নি। মিছিলের শুরুতেই ছিল রাজকীয় ঘোড়া, সঙ্গে ব্যান্ড পার্টি। জামাতে নামাজ আদায় শেষে ঈদের চেনা অচেনা মানুষগুলো মুহূর্তেই মাতোয়ারা আনন্দে নেচে গেয়ে সামিল হলেন ঈদ আনন্দে। উৎসবের এমন বর্ণাঢ্য আয়োজন মনে করিয়ে দেয় সুলতানি ও মোঘল আমলের ঐতিহ্যের ইতিহাস। আগারগাঁওয়ের মাঠে উত্তর সিটির আয়োজনে ঈদের জামাত শেষে সকাল 9টার দিকে বের হয় আনন্দ মিছিল। খামারবাড়ি মোড় পার হয়ে মানিক মিয়া অ্যাভিনিউর দিকে এগিয়ে যায় মিছিলটি। শেষ হয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। এই টাইপের প্রোগ্রাম এই বছরই প্রথম এবং আমার ফার্স্ট টাইম ঈদ আজকে। সো ঢাকায় আমি প্রথমবারের মতো ঈদ করছি। সো আমি খুব লাকি যে এরকম একটা প্রোগ্রাম দেখতে পাচ্ছি। এবার অনেক ব্যতিক্রম একটা কিছু হয়েছে, যেটা দেখার আগ্রহ আমাদের সবারই ছিল। এখানে এসে দেখে অনেক ভালো লাগতেছে। পরে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, সেখানেও অংশ নেন হাজারো মানুষ। যাদের সাধারণত 4 দেয়ালের মাঝে ঈদ কাটে, তাদের জন্য এ এক অনন্য উদযাপন। নামাজ শেষ করে আমরা বাসায় গিয়ে 4 দেয়ালের মধ্যেই আবদ্ধ থাকি, কিন্তু এবার মানে আসলে যে একটা ঈদের আমেজ, এটা আমরা আর কি মানে পুরোপুরি হচ্ছে কি উপভোগ করতে পারছি। টিভি দেখা, মোবাইল টিভি এগুলোর মধ্যে, কিন্তু এবছর ব্যতিক্রম হচ্ছে কি একটা মেলার আয়োজন হয়েছে, একটা উৎসবের আয়োজন হয়েছে। সবাই আসছি, সবাই সাথে আসছি, নামাজ পড়ে আমি বাসায় জানাই। আয়োজকেরা বলছেন এখন থেকে ঈদ উৎসব আরও আনন্দময় হবে। ঈদের নামাজের পরে আমরা ঘরে ঢুকে যেতাম, নিজেদের পরিবারের মধ্যে শুধুমাত্র সময় ব্যয় করতাম, কিন্তু ঈদ মানেই হচ্ছে জামায়াত, সমাজের সাথে, সোসাইটির সাথে, সিটি মানুষের সাথে যোগাযোগ করা। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা এই উদ্যোগটি নিয়েছি। কয়েক 100 বছর পর আবার আয়োজন করতে সক্ষম হয়েছি। আগামী দিনে প্রতি বছর আমরা এভাবেই একসাথে নগরবাসী এক হয়ে ঈদ উদযাপন করব।
ঈদ আনন্দ মিছিলে অংশ নেওয়াদের সেমাই ও মিষ্টি দিয়ে আপ্যায়ন করে ডিএনসিসি। এছাড়া চিনমৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে আয়োজন হয়েছে 2 দিনের ঈদ মেলা। সেখানে থাকছে নানা পণ্যের 2 শতাধিক স্টল। দীর্ঘদিন পর এক অন্যরকম ঈদ উদযাপন করলেন রাজধানীবাসী। ঈদের নামাজ শেষে অংশ নিলেন ঈদ র্যালিতে। ঈদ উদযাপন করেছেন সবার সঙ্গে। নগরবাসী বলছেন এমন ঈদ উদযাপন হোক প্রতি বছর। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদ উৎসবের আমেজ সবার মাঝে ছড়ালেও পরিবারের সাথে আনন্দ উদযাপনের সুযোগ মেলে না কিছু মানুষের। জরুরি বিভিন্ন সেবায় নিয়োজিত এই কর্মীরা কেউ এক ঈদে বা 1 বছর ছুটি পেলেও অন্য ঈদে পান না। চারপাশের সবাই যখন ছুটিতে পরিবারের সাথে ঈদ করছেন তখন তাদেরও মন চলে যায় স্বজনের কাছে। এর মাঝেই পেশাদারিত্ব বজায় রেখে চলে কাজ ও সেবাদান। এসব নিয়েই ঈদ উদযাপনে তাদের নানা গল্প, অনুভূতি। একটি নিউজ চ্যানেলের বার্তা কক্ষ। সারা দেশের মানুষ যখন স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করছেন তখন এই গণমাধ্যম কর্মীরা ব্যস্ত সংবাদ সংগ্রহ ও সম্প্রচারে। একই চিত্র মাঠে কাজ করা সাংবাদিকদেরও। এই ঈদুল ফিতরে মেলেনি ছুটি। সহকর্মীদের দ্বিতীয় পরিবারে মনে করে তাদের সাথেই হয় ঈদের আনন্দ ভাগাভাগি। দিনের বেশিরভাগ সময়টাই আমরা কিন্তু অফিসে বাইরে কাজের জায়গাতে ব্যয় করি, যার কারণে হয় কি কাজের জায়গাটাও আমাদের সেকেন্ড হোম হয়ে যায়। এখানেও আমাদের কিন্তু এক ধরনের আনন্দ ভাগাভাগি, ঈদ সালামি বিনিময় এগুলিও হয়ে থাকে, যার কারণে আমাদের এই জায়গাটাতেও কিন্তু আনন্দের কোনো কমতি থাকে না। আমরা দ্বিতীয় পরিবার বলি এবং তাদের সঙ্গে সময় কাটাতে আসলে খুব বেশি যে খারাপ লাগে তা না, কাজের মাধ্যমে একটা আনন্দ থাকেই। ঈদের দিনে ছুটি পান না ডাক্তার সহ অনেক স্বাস্থ্য সংশ্লিষ্ট কর্মীরা। জরুরি সেবা দানে ব্যস্ততার মাঝেই কেটে যায় ঈদের দিন। সবাই ছুটি যাইতে পারবে না, এর ভিতরে যার কপাল আছে সে যাইতে পারবে। তবে আমাদের কোনো নাই যে দুঃখ যে আফসোস ওটা নাই। আমরা ডিউটি করতেছি, আল্লাহর রহমতে অনেক ভালো আছি, আমাদের দায়িত্ব আমরা পালন করতেছি। এদিকে রাজধানী সহ সারা দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিতে দিনরাত দায়িত্ব পালন করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দায়িত্বের কাছে যেন হার মানে ঈদ উদযাপন। তাই তো ঈদের দিনে আপনজন ছেড়ে নগরবাসীর সেবায় পথে পথে পুলিশ সদস্যরা। গভর্নমেন্ট জব হোল্ডার বলেন, যে কোনো জব করে সবাই এলাকায় চলে গেছে, বাড়ি থেকে মা বাবা কল দেয় তুই কবে আসবি। তো আমি বলি যে সমস্যা নাই, এখন না আসি, আমি পরে আবার এসে ঘুরে টুরে যাবো। এখন ওনাদের তো আর বোঝানো যায় না যে আমি আসলে ছুটি পাইনি বা যাওয়া এখন সম্ভব না। জরুরি সেবা দানকারী সদস্যদের ঈদ আনন্দ যেন তাদের এই ত্যাগেই নিহিত। ঈদে মানুষকে সেবা দেওয়া আর নিরাপদ রাখার মাঝেই তাদের পরিতৃপ্তি। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদ আনন্দে অন্যতম অনুষঙ্গ গ্রামীণ মেলা। এবারও তার ব্যতিক্রম হয়নি। দেশের নানা জায়গায় বসেছে গ্রামীণ মেলা, পাশাপাশি অনেকে ঘরোয়া আয়োজনে উদযাপন করছেন ঈদ। একে অপরের সাথে করছেন কুশল বিনিময়। খুলনার দিঘলিয়ার ব্রহ্মগাতী সুতিরকুল ঈদগাহ মাঠ। ঈদকে ঘিরে এখানে বসেছে জামাই মেলা। ঈদের নামাজ শেষে এখান থেকে মাছ ও মিষ্টি কিনে নেন স্থানীয়রা। পরিবারের সবার মাঝে আনন্দ ছড়িয়ে দিতে এমন আয়োজন। শুধু জামাই না, এই মহল্লা এই এলাকা যারা আছে এনারাও অনেক সময় মুরব্বীরা আছে কি যে বয়স হয়ে গেছে, তারাও বড় বড় একটা মাছ কান্দে করে বাড়ার জন্য কিনে নিয়ে যায়। শ্বশুরবাড়িতে আসলে আর কি সবসময়ের জন্য চেষ্টা করি বড় মাছটা নিয়ে যাওয়ার। রাজশাহীর বাঘায় জমে উঠেছে ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা। স্থান পেয়েছে সার্কাস, ঐতিহ্যবাহী যাত্রাপালা সহ নানা আয়োজন। রয়েছে মিষ্টি সহ বাহারি রকমের মুখরোচক খাবার। বাচ্চাদের নিয়ে ফ্যামিলি নিয়ে এই মেলাতে আসি, অনেক মজা হয়। এই দোকান থেকে কাঁকড়া পছন্দ হয়েছে, কাঁকড়া নিচ্ছি, এখনো ঘুরবো, যেগুলো পছন্দ হবে নিব। ঈদের আনন্দ বাড়াতে লক্ষ্মীপুরে বসেছে গ্রামীণ মেলা। নাগরদোলা সহ নানা বিনোদনমূলক আয়োজন রয়েছে এখানে। মেলায় গ্রামীণ নানা পণ্যের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। পরিবার পরিজন নিয়ে ঘুরে ঘুরে মেলা উপভোগ করছেন এলাকাবাসী। সবসময় এটা সুন্দর, অনেক সুন্দর জায়গা। এখানে এই বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর ইয়েগুলো আছে, স্টলগুলো আছে। যেমন এখানে আছে আপনার নাগরদোলা আছে। ঈদের আনন্দ মেতেছে চট্টগ্রাম। একান্নবর্তী পরিবারগুলোতে এই আনন্দ যুক্ত হয়েছে আলাদা মাত্রা নিয়ে। সকাল থেকে দেখা যায় যে অনেক গেস্ট বাসায় থাকে, তারপর হচ্ছে এরপরে আমরা যে ফ্যামিলি টাইমটা আমরা পাই, এই সময়টা বিশেষ করে আমরা ফ্যামিলির সাথে স্পেন্ড করি একসাথে। প্রবাসী অধ্যুষিত সিলেটে মিলন মেলায় এবারও অন্যরকম আনন্দ। দীর্ঘদিন পর পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করছেন প্রবাসীরা। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
বগুড়া সহ দেশের বিভিন্ন জেলায় বাস ট্রেনের পাশাপাশি জনপ্রিয় হয়ে উঠেছে রেন্টে কার বা ভাড়ায় চালিত মাইক্রোবাসের ব্যবসা। তবে যাত্রীদের অভিযোগ, ভাড়ার কোনো নিয়ম না থাকায় দূরত্ব ভেদে ইচ্ছে মতো ভাড়া নিচ্ছে মালিকপক্ষ। বিআরটিএ কর্তৃপক্ষ বলছে, ব্যক্তিগত রেজিস্ট্রেশনের গাড়ি ভাড়ায় বা ব্যবসায়িক কাজে ব্যবহার অবৈধ। ঈদকে কেন্দ্র করে উত্তরের সড়কপথে চাপ বেড়েছে ঘরমুখী মানুষের। যাত্রীবাহী বাসের পাশাপাশি বগুড়ায় ঈদের আগে পরে রমরমা ব্যবসা করছেন রেন্টেকার মালিক শ্রমিকেরা। বাসের টিকিট না পাওয়া থেকে শুরু করে নানা অসুবিধার কারণে ভাড়ায় চালিত কার মাইক্রোবাসগুলো এখন অনেকের পছন্দের তালিকায়। যাত্রীদের অভিযোগ, কোনো নীতিমালা না থাকায় ব্যবসায়ীরা ভাড়া নিচ্ছেন যে যার ইচ্ছে মতন। ঢাকায় উবারে নির্দিষ্ট ভাড়া থাকে, উবারে আমরা করি। উবারে যখন কার বা মোটরসাইকেল আসতে বলি তখন ভাড়া নির্ধারণ থাকে যে এত দূর, কিন্তু এগুলোতে রেন্টে কারে সেগুলো নাই। চাহিদা বেশি থাকলে ভাড়া বেশি বাড়ায়, এইরকমই হয় আর কি সাধারণত, যেটা আমার মতে কখনোই করা উচিত নয়। ভাড়ার একটা নির্দিষ্ট নীতিমালা থাকা উচিত। রেন্টেকার মালিক শ্রমিকদের মতে, ঈদের সময় যানজটে গাড়ি আটকে থাকা সহ নানা কারণে ভাড়া বেশি নিচ্ছেন। এছাড়া যাত্রীবাহী বাসের তুলনায় গ্রাহকদের সুযোগ সুবিধা বেশি দেওয়ার কথাও জানান তারা। ঈদ মার্কেটে এই টাকাটা বেশি নিচ্ছে, গোটা সপ্তাহে গোটা মাস বসে থাকে, তো এই 10-15 দিন 5 দিন 7 দিন এটা তো কোনো বিষয় না। যানজটে আপনার এসি মেসি চলে গাড়িতে, সেক্ষেত্রে গাড়ির গ্যাস খরচ অনেক বেড়ে যায়। ব্যক্তিগতভাবে রেজিস্ট্রেশন করা গাড়ি ভাড়ায় বা বাণিজ্যিকভাবে চালানো অবৈধ। রেন্টেকার বা ভাড়ার ব্যাপারে বিআরটিএর নির্দিষ্ট কোনো নীতিমালা নেই বলে জানান এই কর্মকর্তা। রেন্টেকারের বিষয়ে আমাদের কোনো নীতিমালা নাই, সরকারের কোনো নীতিমালা নাই। গাড়িগুলা যেগুলা ভাড়ায় চলতেছে ওগুলো আমরা জেলা প্রশাসক এবং বিজ্ঞপ্তি। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।